সাভারে রাজীবের ছত্রছায়ায় সম্পদের কুমির জাহাঙ্গীর ও ঠান্ডু মোল্লা বহু জমি দখল, সনাতনদের জমি দখল নিয়ে গড়া হয়েছে মাদ্রাসা। এক দফা দাবিতে রাজপথে সরব হচ্ছে বিএনপি, নতুন কৌশল গতি আনবে আন্দোলনে বলছে সমমনা দলগুলো। দায়িত্ব গ্রহণে 4 বছরে তাপসের হাত ধরে ঢাকা দক্ষিণ সিটিতে সংস্কারের নবসূচনা, জানালেন পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে। ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে ক্ষমতাসীন দলের নেতা ও ট্রাফিক পুলিশ, হাইকোর্ট ও মন্ত্রীর নির্দেশনাকে পাত্তাই দিচ্ছেন না অটো মালিকরা। এবং সিরাজগঞ্জের তাড়াশী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীকে হুমকি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য। দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। সাভারের উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ছত্রছায়ায় সম্পদের কুমির বড় ভাই জাহাঙ্গীর নামে বেনামে গড়েছেন বহু সম্পদ, দখল করেছেন বাড়ি। এনজিও কর্মীর আড়ালে আরেক ভূমিদস্যু মামা ঠান্ডু মোল্লা। বাজার রোডে সনাতনদের জমি দখলে নিয়ে দিনে দুপুরে মাদ্রাসা গড়েছেন তিনি। রাজীবের বিদেশের ব্যবসা দেখভাল করেন জাহাঙ্গীর। তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে জনদরদি দাবি করেছেন রাজীব। রাজীবের অবৈধ সম্পদ অনুসন্ধানে ধারাবাহিকের 3য় পর্ব আজ। সজীব রহমানের ছবিতে জানাচ্ছেন ফখরুল ইসলাম। সম্পদ আর ত্রাসে সাভারের সম্রাট এই রাজীব সম্পদ আড়াল করতেও বেশ কৌশলী। রাজীবের রাজনীতির ছত্রছায়ায় সম্পদের কুমির মামা বড় ভাই সবাই। রাজীবের ত্রাসে সম্পদের আরেক কুমির বড় ভাই জাহাঙ্গীর। মোহাম্মদপুরের মনোরম এই বাড়ির 13 তলার ফ্লোরটিও কিনেছেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরেরও রয়েছে তাসিন বিল্ডার্স নামে হাউজিং কোম্পানি। সাভার বটদাইলে এই 11 একর সম্পত্তি তাসিন বিল্ডার্সের। নামাবাজার লোহাপট্টিতে 10% জায়গায় দখল করে বানান 5 তলা ভবন। এখান থেকে নামাবাজারের চাঁদাবাজি টেন্ডার নিয়ন্ত্রণ করে ভাগাভাগি করে নেন রাজীব জাহাঙ্গীর। একই এলাকায় 12% এই জায়গা জোরপূর্বক লিখে নেন জাহাঙ্গীর। এই এলাকায় 40% আরও একটি 100 কোটি টাকা মূল্যের দেয়াল ঘেরা এই জায়গা জাহাঙ্গীরের। ধামরাইয়ের চৌঠাইলে নিয়েছেন 280% জমি। ধামরাই ফুডনগরে 113% জমিও কিনেছেন জাহাঙ্গীর। মানিকগঞ্জের বিন্নাঢাঙ্গি ব্রিজের পাশে আছে বাগান বাড়িও। শুরু করলাম আপনার জায়গা আপনার তো আমার আপনি 2 দিন লাগবে হুন্ডাতে জায়গা দেখবে গেলে। অভিযোগ আছে রাজীবের বিদেশে থাকা ব্যবসা ও সম্পদের দেখভাল করেন বড় ভাই জাহাঙ্গীর। আমি সিঙ্গাপুরে ব্যবসা করি, আমি শিপ বিল্ডিং এর কাজ করি। আমার ছোট ভাই মঞ্জুরুল আলম রাজীব তার এক্সপোর্ট ওরিয়েন্টেড লেদার ইন্ডাস্ট্রি আছে। ফখরুল আলম সমর তার নিজস্ব ব্যবসা আছে। রাজীবের সম্পদের আরেক চমক তার মামা ঠান্ডু মোল্লা। 450 টাকা বেতনে বাগান মালির কাজ করা ঠান্ডু মোল্লা এখন বড় এনজিও কর্মীর লেবাসে। সাস নামে করেন এনজিও। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, সৌদি প্রবাসী ডাক্তার সালাম সাভার ইসলামবাগের ভাটপাড়ায় 1 একর 70% জমি কিনলে দেখভালের দায়িত্ব নিয়ে পরে জোরপূর্বকই লিখে নেন। জমির শোকে ডাক্তার সালাম কয়েকদিন পরেই হার্ট অ্যাটাকে মারা যান। সাভার বাড্ডা এলাকায় 286% এ জমিও ঠান্ডু মোল্লার। এখানে 16% জমিতে গড়েন 8 তলা বাড়ি। নামাবাজারে 18%-এর উপরও এই 8 তলা বাড়ি। সাভার ডগর মৌজায় 18%-এর উপর এই 7 তলা বাড়িও ঠান্ডু মোল্লার। সাভার বাজার রোডে এই 6 তলা বাড়িতে নিজেই থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের এই বাড়ি দখল করে দিনে দুপুরেই মাদ্রাসা গড়ে তুলেছেন ঠান্ডু মোল্লা। এত সব গড়েছেন রাজীবের ছত্রছায়ায়। গত 15 বছরে জাদুর চেরাগের ছোঁয়ায় রাজীবের পুরো পরিবারের সম্পত্তি বেড়েছে সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকা। যেন সাভারকেই গিলে খেয়েছে রাজীব পরিবার। এক রিটে রাজীব ও তার ছোট ভাই তেঁতুলছড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের 2000 কোটি টাকার সম্পদ অনুসন্ধানে সম্প্রতি দুদককে নির্দেশনাও দিয়েছে উচ্চ আদালত। এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান। মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে, তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এমন মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও। সাধারণ মানুষ মুখ খুলবে কোন যুক্তিতে বা কোন সাহসে? এগুলোর যারা পর্যবেক্ষক, এগুলো যারা নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন, আইন প্রশাসন, তারাই তো এদের এই ধরনের ব্যক্তির হাতে করায়। মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেয়ার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।
এক দফা দাবি আদায়ে ফের রাজপথে সরব হতে কার্যক্রম শুরু করেছে বিএনপি। যুগপথে সমমনা দলের নেতারা বলছেন, পরিবর্তনের আকাঙ্ক্ষায় থাকা দেশের মানুষ ঝিমিয়ে পড়ার আগেই রাজপথে সরব হতে চান তারা। বিএনপি নেতাদের দাবি, কৌশলে নির্ধারণ করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে দ্রুত আবার গতি পাবে এক দফার আন্দোলন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ৭ জানুয়ারির নির্বাচনের পর কয়েক মাস স্থবির অবস্থা কাটিয়ে আবারও দলীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে সরব হচ্ছে বিএনপি। রাজপথের কর্মসূচির পাশাপাশি সমমনা রাজনৈতিক দল ও জোটগুলোর শরিকদের নিয়ে ধারাবাহিক বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন পরবর্তী আত্মপর্যালোচনা সহ ভবিষ্যৎ করণীয় ঠিক করতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে দলটি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে নতুন করে এখনো কৌশল নির্ধারণ না করা গেলেও রাজপথে দাবি আদায়ে জনসমর্থন ধরে রাখতে বেশি দিন সময় নিতে চান না যুগপথের শরিক দলের নেতারা। নির্বাচনের পরেও আন্দোলন করে অন্যায় অবৈধ নির্বাচন বাতিল করা, ফ্রেশ নির্বাচন করা, সরকারের পতন ঘটানোর ইতিহাস ফিলিপাইনে আছে, পাকিস্তান আছে, বহু দেশে আছে। আমাদের এখানেও এটা হতে পারে। তবে সময় বেশি যদি যায় তাহলে মানুষ ঝিমিয়ে পড়লে ওটা তোলা মুশকিল হবে। এইটা আমরা বলেছি যে আমরা মনে করি মানুষের মন মরে যাবার আগে আমাদের রাস্তায় আসা উচিত। লক্ষ্যটা হচ্ছে যে এই সমস্ত পর্যালোচনা থেকে, মত বিনিময় থেকে আমরা নতুনভাবে সমগ্র এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে সংগঠিত করবার জন্য আমরা কী ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারি, রাজপথে কী ধরনের নির্দিষ্টভাবে আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আর বিরোধী সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে বিএনপি এবার মাঠে নামতে চায় বলে জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। যুগপৎ কিংবা মিলিতভাবে একটি আন্দোলনের সূচনা করতে যাচ্ছে। সে আন্দোলনের গতি প্রকৃতি কী হবে, কৌশল কী হবে, সেটি নিয়ে এই মুহূর্তে আলাপ আলোচনা চলছে। দেশেও আবহাওয়া প্রচণ্ড গরম, সেজন্য কিছু সময় নেওয়া দরকার। মনে হয় যে বিরোধী দল গোছানো হয়ে গেলে এবং বিরোধী দলসমূহের সাথে একটা আন্দোলনের কৌশল নিয়ে ঐক্যমতে পৌঁছলে তারপরে বিএনপি রাজপথে নামবে আন্দোলনে। দেশের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে জনগণের আন্দোলন গড়ে তোলার এখন ভালো সময় বলেও মনে করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পুলিশ দিয়ে হয়তো বিরোধী দলকে দমন করতে পারবে, বাট রিজার্ভের উন্নতি তারা করতে পারবে না এবং অর্থনৈতিক অবস্থাও উন্নতি করতে পারবে না, জিনিসপত্রের দাম কমাতে পারবে না। একটা দুঃসহ পরিস্থিতির মুখোমুখি দেশের সাধারণ জনগণ। তো এই ধরনের পরিস্থিতিতে আন্দোলন সফল হওয়ারই কথা এবং আমরা আশা করি মিলিত বিরোধী দলসমূহের মিলিত প্রচেষ্টায় আন্দোলন সফল হবে এবং বর্তমান সরকারকে চলে যেতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 2020 সালের 16 মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রথমবারের মতো দায়িত্বভার গ্রহণ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 17 মে থেকে শুরু হয় নগরপিতা হিসেবে ঢাকা দক্ষিণ সিটির জনসাধারণের তৃণমূল পর্যায়ের নাগরিক সেবা দ্বারা আনুষ্ঠানিক যাত্রা। 4 বছরে এই যাত্রায় সফলতা পেয়েছেন বেশ কিছু কাজে, রয়েছে আগামীরও পরিকল্পনা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। দায়িত্বভার গ্রহণ করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে নেমে পড়েছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, যার অনেক কিছু দৃশ্যমান এ 4 বছরে। দক্ষিণ সিটির ধূপখোলা মাঠ, নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় নতুন বাস টার্মিনাল, সায়েদাবাদের নতুন বাস টার্মিনাল, হাজারীবাগে স্লুইস গেট, ঢাকা গেটের পুনর্নির্মাণ এবং সদরঘাট এলাকার ঐতিহ্যবাহী লালকুঠির নির্মাণ শৈলী ঠিক রেখে করা হচ্ছে সংস্কার। এমন উন্নয়নে খুশি নগরবাসী। আরো জিনিসটা ভালো হলো, সৌন্দর্য ভালো জিনিসটার, আরও এলাকার যে লোকজন আসবে এগুলো দেখবে। ঐতিহাসিক যে বিষয়গুলো এগুলো আমরা হারিয়ে ফেলছিলাম। তো দক্ষিণ সিটি কর্পোরেশন তারা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন, যার মাধ্যমে আমরা এর সাথে আবারও পরিচয় হতে পারতেছি। এই এলাকার আশেপাশে আসলে কোথাও এরকম খেলাধুলার মাঠ নাই। এই মাঠটা হওয়াতে সকালবেলা বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে এবং বড়রা খেলতে পারে। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র জানান, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হস্তান্তর করা হলে সংস্কার করা হবে ঐতিহাসিক ছোট কাটারা, বড় কাটারা, রূপলাল হাউস সহ আরো অনেক ঐতিহাসিক স্থাপনা। বড় কাটারা, ছোট কাটারা, এগুলো যদি আমাদের কাছে হস্তান্তর করা হয় আমরা এগুলো সংস্কার করবো। আমরা পরিকল্পনা নিয়েছি যে 7টি ঐতিহ্যের বলয় করবো, যেখানে একজন পর্যটক বা সে দেশি হোক বিদেশি পর্যটক হোক, সে একটি জায়গায় নেমে ওই বলয় দিয়ে সে বিভিন্ন স্থাপনাগুলো ঘুরে
দেখে স্বাচ্ছন্দ্যে আবার সেখানে আসতে পারবে। দায়িত্ব নেওয়ার 4 বছরে দক্ষিণ সিটির 57 একর জায়গা দখলমুক্ত করে সিটি কর্পোরেশনের দখলে নিয়েছেন মেয়র, যার বাজার মূল্য 5,000 কোটি টাকা আর রাজস্ব আয় হয়েছে দ্বিগুণ। দ্বিতীয় বছরে সেটাতে 879 কোটি টাকা এবং তৃতীয় বছরে 1031 কোটি টাকা আমরা ছুঁয়েছি। তার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 1000 কোটি টাকার একটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে। আমাদের এখন সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে, আমরা স্বাবলম্বী হয়েছি। এখন আর আমাদেরকে সরকারের অপেক্ষায় থাকতে হয় না। দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা নিশ্চিত এবং জলাবদ্ধতা নিরসনে কাজ চলমান জানিয়ে মেয়র বলেন, এ বিষয়ে জনগণকেও হতে হবে সচেতন। বৃহৎ জলাবদ্ধতার যে জায়গাগুলো ছিল এগুলো ধীরে ধীরে কমে আসতেছে। সামগ্রিকভাবে আমরা যেখানে যেটা পাচ্ছি আমরা চিহ্নিত করে করে সেখানে কি প্রয়োজন, উৎসটা কি এবং কোন জায়গা থেকে দ্রুত পানিটা নিষ্কাশন করা যায়, সামগ্রিক পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। দীর্ঘ 28 বছর পর বর্তমান মেয়রের সময় এসে পদোন্নতি পেয়েছেন সিটি কর্পোরেশনের 155 জন কর্মকর্তা কর্মচারী। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে দিনে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো খরচ করে 500 মেগাওয়াট বিদ্যুৎ। অধিকাংশ লাইনই নেয়া অবৈধ সংযোগে। হাইকোর্ট ও মন্ত্রীর নির্দেশনার পরও বহাল তবিয়তে নগরীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা। রমরমা ব্যবসার নিয়ন্ত্রণে ক্ষমতাসীন দলের নেতা, ট্রাফিক পুলিশ আর চাঁদাবাজ চক্র। পুলিশ বলছে ব্যাটারি চালিত রিকশা বন্ধে নতুন কোনো নির্দেশনা পায়নি তারা। বিস্তারিত আল নোমানের প্রতিবেদনে। ছাত্রলীগ চলে, যুবলীগ চলে, আবার তারা মার্কা নাম্বার 1, নাম্বার 7। রাজধানীর অলিগলি ও মূল সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও 3 হুইলার। জরিপে দেখা যায় এসব রিকশার ব্যাটারি চার্জে দিনে 500 মেগাওয়াট বিদ্যুৎ ব্যয় হয়। অধিকাংশই নেওয়া হচ্ছে মূল লাইন থেকে অবৈধ সংযোগের মাধ্যমে। হাইকোর্টের নির্দেশনার পরও নিয়ন্ত্রণ করা যায়নি অটোরিকশা। গেল 15 মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন। চলতে যাতে না পারে সেই ব্যবস্থা করতে। এই নির্দেশনার পর রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রিকশা চালকরা নতুন নির্দেশনার বিষয়ে অবগত নন, আর যারা জানেন তারা এই নির্দেশনা মানতে নারাজ। সরকার যদি আমাদের দিকে গরিব মানুষের দিকে না দেখে যদি এটা উঠাই দেয় বা বাইঙ্গা চুরে এলা, তাহলে তো এটা আমাদের প্রতি নিষ্ঠুরতা কাজ করা হবে। ভাই হার্টের সমস্যা আর ডায়াবেটিস আছে, আমি কোনো ভারী কাজ করতেই পারি না। আমি এই রিক্সা চালাইয়া মোটামুটি ভাবে চলতেছি, খাইতেছি। পকেট মারি কমে গেছে, সন্ত্রাস কমে গেছে, ঠিক আছে, ঠেকবাজ কমে গেছে। এখন এটি যদি বন্ধ করে দেন এই মানুষ যাইব কি করবো? চোর বাটপাড়ের লেগে চলতে পারতো না, এখন এগুলা সব ভালো হইয়া এখন এই অটোমোটো চালায়াও অনেকে খাইতেছে। অভিযোগ রয়েছে স্থানীয় সরকার দলীয় নেতা এবং কিছু অসাধু পুলিশ সদস্য ও চাঁদাবাজ চক্রের যোগ সাজসে চলছে এ অবৈধ বাহন। একটা কার্ডের এরিয়া দিছে, ওই এরিয়ার মধ্যে যদি কোনো পুলিশের সার্জনে ধরে ওই হেরা সারাই দেয়। পুলিশ খায়, এলাকার নেতা বেতারা খায়, বড় ভাই ছোট ভাই, মানে অভাব নেই। গ্যারেজের মালিকের ভাইয়ের নাম হলো নাজমুল, আর এর ভাই হলো সভাপতি ছাত্রলীগের। সড়কে চলাচলকারী অন্যান্য বাহনের চালক ও সাধারণ যাত্রীরা সরকারের অটোরিকশা বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানান। এটা আসলে একটা যুগ উপযোগী সিদ্ধান্ত নিচ্ছে। এতে পরিবেশ দূষণ পাশাপাশি শহরের যে যানজট অনেকটা নিরসন হবে। ফালায় দেওয়ার যাত্রীদের অ্যাক্সিডেন্ট করার ভয় থাকে। তাদের ব্রেকিং সিস্টেম ভালো না, আমার মনে হয় এটা ঠিক হবে না। সিটি থেকে তুলে দেওয়া ভালো, তারা কোনো আইন কানুন মানে না এবং অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদের জন্য। তবে মন্ত্রী ঘোষণা দিলেও ব্যাটারি চালিত রিকশা বন্ধে নতুন কোনো নির্দেশনা পাননি বলে জানান আইন শৃঙ্খলা বাহিনী। নতুন কোনো নির্দেশনা আমরা পাই নাই এখনো, কিন্তু আমাদের অভিযান সবসময় বলবৎ থাকে। মেইন সড়কে যদি অটোরিকশা উঠে তাহলে আমরা এগুলো ব্যবস্থা নেই। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করলেও জড়িত মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে। আল নোমান, দেশ টিভি, ঢাকা। সরকারের নানা উদ্যোগ, প্রতিশ্রুতি এবং অভিযানের পরেও কমছে না নিত্যপণ্যের বাজার। কারসাজি করে দ্রব্যমূল্য বৃদ্ধি যেন মুনাফালোভী ব্যবসায়ীদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এতে সর্বশান্ত হচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। মাজহারুল ইসলামের রিপোর্ট। সাইফুল ইসলাম বাজারে মাছ কেটে সামান্য উপার্জনে টানছেন সংসারের ঘানি। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মিলছে না কোনো হিসেব। যে টাকা আয় তাতে মায়ের ওষুধ, সন্তানদের পড়াশোনা সহ সংসারের খরচে মাস শেষে শূন্য হাত। সব নিত্যপণ্যের দাম একটু ঊর্ধ্বগতি, সেই হিসাবে যাই ইনকাম হয় আল্লাহ যাই দেন রাখতে পারি না, এই হলো কথা। সংসারে খরচ আছে তো, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, ঘর ভাড়া,
নিজের খরচ এইভাবে মানে রিজার্ভ রাখতে পারি না। শুক্রবারের কারওয়ান বাজারে আসা নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত বেশিরভাগ মানুষেরই আয় ব্যয়ের সমীকরণটা সাইফুলের মতোই। সপ্তাহখানেক ধরে দাম আকাশচুম্বী গরিবের আমিষখ্যাত ডিম আর পোল্ট্রি মুরগির। সুখবর নেই সবজির বাজারেও। বেগুনের দাম ছুঁয়েছে শতক। বেশিরভাগ সবজির দামই 50-এর উপরে। দেশের জনগণ অসহায়, যেখানে আমি 1 কেজি খেতাম সেখানে আমি হয়তো 250 গ্রাম 1 পোয়া নিয়ে খাচ্ছি। মধ্যবিত্তদের তো জীবন বাঁচানোই জুলুম। বাজারের অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। এখানে দেখা যাচ্ছে সব জিনিসের দাম অনেক বেশি। প্রতিটা জিনিসের দাম অগ্নিমূল্য, ক্রয় ক্ষমতার বাইরে গেছে। এখন সাধারণ আমরা যে পাবলিক, আমরা তো হিমশিম খাচ্ছি। ডলারের দাম বৃদ্ধির অজুহাতে ঈদকে সামনে রেখে চড়া সব ধরনের মশলার দাম। ডলারের দাম বাড়ার ডিক্লারের পর থেকে মশলার দাম অনেক বাড়ছে। বিশেষ করে এলাচির দাম প্রায় কেজিতে 1400-1500 টাকা করে বাড়ছে। এবং কি জিরা, দারচিনি, লং, গোলমরিচ এগুলির দাম কেজিতে 100-150 টাকা করে বাড়িয়ে গেছে। বাজারের অস্থিরতার পেছনে সরকারের মন্ত্রীরা সিন্ডিকেটকে দুষলেও শক্ত ব্যবস্থা নিতে দেখা যায়নি। বাজারে তদারকি বাড়ানোর পরামর্শ ক্রেতাদের। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। তীব্র তাপপ্রবাহে ক্ষতি হচ্ছে ফসলের। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম এবং সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমে যাচ্ছি রাজবাড়ীতে শফিকুল ইসলাম শামীমের কাছে। শামীম, তাপপ্রবাহে ফসলের কি ধরনের ক্ষতি হচ্ছে আপনি বিস্তারিত জানাবেন। ধন্যবাদ অরিন। আপনি যেমনটি জানাচ্ছেন যে প্রচন্ড তাপদাহের কারণে রাজবাড়ীতে যে কৃষি প্রধান জেলা রয়েছে, এই জেলার যে কৃষি পণ্যগুলি রয়েছে সে প্রত্যেকটি পণ্যই কিন্তু এখন এই প্রচন্ড তাপের কারণে ফসলটা কাঙ্ক্ষিত পরিমাণ হয়নি। আমি একটু জানাতে যদি চাইতে, রাজবাড়ী জেলার 5টি উপজেলা, 4টি উপজেলায় পদ্মা নদীর পাড়ে অবস্থিত এই জেলার 85% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। তবে কৃষিকাজের উপর নির্ভরশীল থাকলে এবার যে শুরু থেকে প্রচন্ড তাপদাহের কারণে কৃষকের যে আবাদি যে ফসলগুলি রয়েছে প্রত্যেকটি ফসলই কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ তারা ফলন পায়নি। তো এর মধ্যে কিন্তু যে রাজবাড়ী জেলার যে কৃষক যারা তারা কিন্তু ধান কাটা প্রায় শেষের দিক চলে গেছে। তো এ সকল কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে ধানটা যে প্রচন্ড তাপের কারণে যে পরিমাণ ফলন হওয়ার কথা ছিল সেই পরিমাণ ফলন হয়নি। তাদের অনেক ধান কিন্তু চিটা রয়েছে এবং ধানটি উৎপাদন করার ক্ষেত্রেও কিন্তু তাদেরকে সেচ ব্যবহার করতে হচ্ছে বা খরচের ভাগটাও কিন্তু তাদেরকে বেশি হয়েছে বলে এ সকল কৃষক জানিয়েছেন। পাশাপাশি যে সকল সবজি রয়েছে, বেগুন, আলু সহ টমেটো বা অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজিতেও কিন্তু তারা কাঙ্ক্ষিত পরিমাণ ফলন পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন। তো দ্বিতীয় পর্যায়ে কিন্তু তাদেরকে তাপের আরেকটা দেখা যাচ্ছে, সে কারণে কিন্তু তাদেরকে সেচের পরিমাণটা বৃদ্ধি করতে হচ্ছে বা তাদেরকে ব্যয় হয়ে যাচ্ছে। তো এই ছিল রাজবাড়ী জেলার ফসলের যে তাপদাহের কারণে যে ফসলের সংবাদ। এখন আমি চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী হচ্ছে সাতক্ষীরা রয়েছে শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, জানাবেন যে সাতক্ষীরার যে ফসলের যে কি অবস্থাটা আপনি জানাবেন। শামীম, ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে জানাতে চাই যে সাতক্ষীরা হচ্ছে সাগর নিকটবর্তী যে জেলা, এই উপকূলীয় জেলায় কিন্তু এবার আপনি জানেন প্রতিবারই একটি আগাম ফসল তৈরি হয়। তার মধ্যে বলে রাখা দরকার, বড় ঘর শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ঘরে তুললেও আউশ কিন্তু এই মুহূর্তে কিন্তু আউশের যে ফসল আবাদ হওয়ার কথা সেটি কিন্তু হওয়ার সুযোগটা কমে গিয়েছে। আমি একটু সরে গিয়ে আপনাকে দেখাবার চেষ্টা করছি যে দেখেন এই পুরো ফসল কিন্তু মাঠ ফেটে চৌচির। এখানে কিন্তু পানির সাংঘাতিক রকম সংকট, যার ফলে আসলে আউশের আবাদের কিন্তু এখন সাংঘাতিক ভাবে সংকট তৈরি হয়েছে। আর সামনে আসছে কুরবানি। এই কুরবানির ঈদের জন্য যে পশু পাখি, সেই পশুর গোখাদ্যও কিন্তু এখন প্রস্তুত করা যাচ্ছে না, কারণ গরুর যে ঘাসের খাবার, কারণ এখন বাজারের খাবার খাওয়া নিষিদ্ধ করেছে প্রাণী সম্পদ বিভাগ। এই মুহূর্তে যে সবুজ ঘাস দেওয়ার কথা সেই ঘাস কিন্তু তুলনামূলক আগের মতো হয়নি এই অতি তাপপ্রবাহের কারণে। আপনাকে বলে রাখা দরকার যে আপনি জানেন যে এইটি সুন্দরবন অঞ্চল এবং একমাত্র এই এলাকাতেই মধু সংগ্রহ হয়ে থাকে। সেই মধু সংগ্রহ কিন্তু এবার তুলনামূলক কম হচ্ছে, কারণ অতি তাপের কারণে
তুলনামূলক সেই মধু কিন্তু জমাট বাঁধেনি, ফলে এবার কিন্তু সুন্দরবনে মধু সংগ্রহ হয়নি, যার কারণে এখন কিন্তু কৃষি ফসলে এবং সুন্দরবনের মধুতেও কিন্তু এর প্রভাব পড়েছে। এই ছিল তাপপ্রবাহে যে ফসলের যে দুর্দশা তার সর্বশেষ। দর্শক, আমরা ফিরে নিয়ে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছেন অরিন। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী এবং সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। সংবাদ সকালে আরো থাকছে। মেহেরপুরে লিচুর বাম্পার ফলন, জামালপুরে শ্রমিক সংকটে ব্যাহত হচ্ছে বোরো ধান কাটা, লোকসানের শঙ্কা কৃষকের। সিরাজগঞ্জে তাড়াশে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রভাব, প্রার্থীকে হুমকি, অশালীন বক্তব্য এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, দলকে ব্যবহার করে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে প্রভাব সৃষ্টি করছেন এক চেয়ারম্যান প্রার্থী। এ অভিযোগে সেই প্রার্থীকে শোকজও করেছেন রিটার্নিং কর্মকর্তা। সিরাজগঞ্জ থেকে সহকর্মী সাইমুদ্দিনের রিপোর্ট। সিরাজগঞ্জের তারাশের চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনি প্রচার প্রচারণায় এভাবেই নিজেকে ক্ষমতাসীন দলের প্রার্থী পরিচয় দিচ্ছেন। আর পাশ থেকে তার সমর্থক অপর চেয়ারম্যান প্রার্থীকে উদ্দেশ্য করে নানা হুমকি ও অশালীন মন্তব্য করছেন। দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে তারাশে বর্তমান চেয়ারম্যান মনিরুজ্জামান মনি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। হিন্দু আর মুসলমান ফুটবল খেলা, বলেন তো আমরা ওই ফুটবল খেলার কোন পক্ষ নেব? অপর চেয়ারম্যান প্রার্থী ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় নির্বাচনী প্রচার প্রচারণায় মনিরুজ্জামান মনি ও তার সমর্থকরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলছেন বলে অভিযোগ উঠেছে। নির্বাচনকে কেন্দ্র করে দোয়াত কলম প্রতীকের প্রার্থী এবং তার লোকজন বর্তমানে আমাদের এই অঞ্চলে সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে চলেছে। হিন্দু সম্প্রদায়ের যে সকল কুচ্ছ রটনা যেভাবে বক্তব্য দিছে, আপনারা ওই বক্তব্য পেলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার কথাটা সত্য কি মিথ্যা। নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই বিপুল ভোটে বিজয় হবে বলে আমি আশা করি। প্রভাবমুক্ত এবং নির্বাচনে সাম্প্রদায়িকতা ইস্যু সৃষ্টি করা না হলে জয়ের আশা করছেন সঞ্জিত সরকার। আগামী 21শে মে নির্বাচন যদি নিরপেক্ষ হয় আর প্রভাব মুক্ত হয়, সেখানে যদি সাম্প্রদায়িকতার কোনো বীজ বপন করা না হয়, তাহলে জনগণ আমাকে নিরঙ্কুশভাবে ভোট দিয়ে বিজয়ী করবে। এ বিষয়ে মনিরুজ্জামান মনি একে নির্বাচনী প্রচারণার কৌশল বললেও দলের প্রার্থী দাবি করার বিষয় অস্বীকার করেন। আমি দলীয় প্রার্থী, এই কথা আমি কথা বলিনি যে আমি দলীয় প্রার্থী। কারণ দলীয় প্রার্থী আমার বলার কোনো সুযোগ নেই। আমার ভোট আর এগুলো টেকনিকও যদি বলেন আর পলিসি বলেন যে সবাই দলমত নির্বিশেষে ভোট দেন, এই কথাই তো বলবো। প্রকাশ্যে সাম্প্রদায়িক বক্তব্য দেওয়ায় এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামানকে শোকজ করেছে রিটার্নিং কর্মকর্তা। সাইমুদ্দিন, দেশ টিভি, সিরাজগঞ্জ। দাবদাহের পরও মেহেরপুরে বাম্পার ফলন হয়েছে লিচুর, এতে হাসি ফুটেছে চাষিদের মুখে। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের লিচু। ব্যস্ততা বেড়েছে লিচু পাড়া ও কেনা বেচায়। আবহাওয়া ঠিক থাকলে কৃষকরা লাভবান হবে বলছে কৃষি বিভাগ। সহকর্মী মীর শিশিরের প্রতিবেদন। মেহেরপুরের বাগান ভর্তি গাছে থোকায় থোকায় ঝুলছে লিচু। সুস্বাদু এ লিচু জেলার চাহিদা মিটিয়ে বিক্রি হয় অন্য জেলাতেও। বৈরী আবহাওয়া, দাবদাহ, অনাবৃষ্টি ও ঝড়ে কিছুটা ক্ষতি হলেও লিচুর বাম্পার ফলনে সে ক্ষতি পুষিয়ে নিচ্ছেন বাগান মালিকরা। আগাম জাতের লিচু কেনা বেচার পাশাপাশি বোম্বাই ও আতা বোম্বাইয়ের পরিচর্যায় এখন ব্যস্ততা তাদের। মেহেরপুর জেলার লিচুর আমের সব সময় স্বাদ বেশি, দাম পাওয়া যায় ভালো। মেহেরপুরের মাল ভালো, অন্য অন্য দেশে ছাড়া হয়েছে, এই যে নিয়ে আসে মানুষ। আজকে আমার দুটা পার্টি আছে। গত বছরের তুলনায় বাজার মূল্য ভালো, আশা করা যায় কিছুটা হবে আমাদের। বর্তমানে আটি লিচুর কাউন হয়েছে 2400-2500 টাকা রেট চলছে। সুস্বাদু হওয়ায় এ লিচুর চাহিদা সারা দেশেই, তাই বিভিন্ন জেলার পাইকাররা ভিড় জমায় এখানকার আড়তে। মেহেরপুর থেকে লিচু কিনছে, আছে মেহেরপুরের আম লিচুটা এটা সুস্বাদু, যে খায় সে আছে নিতে চায়। লিচুটা পোকা কম, মাছ বেশি, মানে টক নাই। বাইরের থেকে মেহেরপুরের লিচু অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। অন্য অন্য আশপাশের জেলার থেকে এই জেলার লিচুটা অনেক সুস্বাদু হয়, যার কারণে এই জায়গায় আমাদের আশা। প্রতিদিন আমার এখান থেকে 2000 কাউন্ট লিচু সেল হচ্ছে, অন্যান্য 4000-5000 লিচু কাউন্ট ছিল। কৃষি বিভাগ বলছে লিচু বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা, পাচ্ছেন ন্যায্য দাম। আবহাওয়া অনুকূলে থাকলে এ ধারা অব্যাহত থাকবে। ইতিমধ্যে চাষিরা বাজারজাত করতে শুরু করেছে। যে আগাম যে লিচু, যেটা বেশি কিছুটা চায়না
এগুলো আমাদের বাজারে উঠতেছে এবং দামও ভালো পাচ্ছে। 250 থেকে 300 টাকা তারা সব বিক্রি করতেছে। বোম্বাইটা একটু পরে আসবে। আমাদের যদি এইভাবে আবহাওয়া থাকে তাহলে যদি ঝড় বৃষ্টি না হয় বা কোনো ন্যাচারাল ডিজাস্টার না হয় তাহলে আশা করি লিচুরা চাষিরা ভালো দাম পাবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবার জেলায় 715 হেক্টর জমিতে হয়েছে লিচু চাষ, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা 6110 মেট্রিক টন। মীর শিশির, দেশ টিভি, মেহেরপুর। সংবাদ সকালে আরও থাকছে। অস্থায়ী বন্দর দিয়ে গাজায় পৌঁছালো যুক্তরাষ্ট্রের ত্রাণ, ত্রাণকে লোক দেখানো বলছে ফিলিস্তিনিরা। জামালপুরে তীব্র শ্রমিক সংকটে ব্যাহত হচ্ছে বোরো ধান ঘরে তোলার কার্যক্রম। এতে শ্রমিকের মজুরি বেড়েছে আকাশচুম্বী। যেখানে 1 মণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক। এতে ধানের উৎপাদন খরচ বাড়ায় লোকসানের শঙ্কা কৃষকের। সহকর্মী মেহেদি হাসানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। জামালপুর জেলার 7টি উপজেলার মাঠে মাঠে এখন পাকা ধান। ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। তবে শ্রমিক সংকটে বিপাকে তারা। 1 মণ ধান বিক্রি করেও মেটানো যাচ্ছে না একজন শ্রমিকের একদিনের মজুরি। শ্রমিক মিললেও জনপ্রতি মজুরি দিতে হচ্ছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত। সঙ্গে দিতে হচ্ছে দুবেলা খাবার। এতে শুধু ধান কাটতেই প্রতি মণের জন্য খরচ পড়ছে প্রায় 1200 টাকা। এদিকে বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা। মজুরি বেশি হওয়ায় কৃষক নিজেরাই হাতে তুলে নিয়েছেন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। 1000 টাকার মানে 1 মণ ধান দিয়ে বেশি এক কামলা পাওয়া যায় না। আমরা নিজেরাই ধান কাটতাছি ভাই সাইডে। হ্যাঁ, 900 টাকার কামলা, 800 টাকা মণ ধান আমরা আসলে করতে পারি। সেই সঙ্গে জমির চাষ, সেচ, চারা, সার, কীটনাশক সহ অন্যান্য খরচ বাড়ায় লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় চাষিরা। এই যে ধান ফলাইছি, সার, বিষ, পানি, বিদ্যুতের দাম অনেক বেশি। এখন বর্তমানে যে বাজার, এই বাজার অনুযায়ী ধান যে বিক্রি করতেছি তাতে আমাদের লস। 800-1000 টাকার ময়না কামলা, আমরা কি করবো, ধানের দাম হইলে কম। চলতি বোরো মৌসুমে জেলায় 1,29,320 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এখন পর্যন্ত কাটা হয়েছে 33% ধান। তবে খরচ বাড়লেও সরকারের ধান ক্রয় শুরু হলে কৃষক লাভবান হবেন বলছেন এই কৃষি কর্মকর্তা। ফসলের অবস্থা বেশ ভালো, আশা করছি ভালো ফলন হবে। এখন পর্যন্ত 33% জমির বোরো ধান কর্তন করা হয়েছে। আশা করছি কৃষক ভালো ফলাফল পাবে। এমন পরিস্থিতিতে সরকারিভাবে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটার ব্যবস্থার দাবি কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন এক ফিলিস্তিনি সেনা কর্মকর্তা। আহত হয়েছেন আরও 8 জন। নিহত ব্যক্তি ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপের সদস্য বলে জানা গেছে। এদিকে ইসরায়েলি স্থল আক্রমণের ফলে উত্তর রাফায় 6 লাখের বেশি ও দক্ষিণ রাফায় 1 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, ফিলিস্তিনের রাফা ও গাজার অন্যান্য স্থানে স্থল অভিযান মোকাবেলা করবে ফিলিস্তিনবাসী। এছাড়াও উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। এদিকে শুক্রবার গাজায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে কঠোর অবস্থানে যুক্তরাজ্য। ঢাকার সঙ্গে ব্রিটিশ সরকারের ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি অনুযায়ী রাজনৈতিক আবেদন প্রত্যাখ্যান হওয়ায় 10,000-এর বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাতে যাচ্ছে ঋষি সুনাক সরকার। এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। অভিবাসন বিষয়ক মন্ত্রী জানান, যুক্তরাজ্যে অবৈধ প্রবেশ ঠেকাতেই এ পদক্ষেপ। লুৎফর কবিরের রিপোর্ট। উন্নত জীবনের আশায় প্রতি বছরে বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান হাজার হাজার মানুষ। সেই তালিকায় প্রথমেই আসে বাংলাদেশের নাম। পড়াশোনা বা ভ্রমণের জন্য দেশটিতে প্রতি বছর ঢুকছে বহু বাংলাদেশি। তবে যারা গিয়ে সেখানে অবৈধ হয়ে পড়ছেন তাদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার।
ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এসেছে গেল বছরেই ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন প্রায় 11,000 বাংলাদেশি, যাদের লক্ষ্য ছিল স্থায়ীভাবে বসবাস করা। প্রাথমিক আশ্রয়ের জন্য তাদের মধ্যে মাত্র 5% আবেদন মঞ্জুর হয়। বাকি 10,000-এর বেশি বাংলাদেশির আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ। আবেদন খারিজ হওয়া এসব আশ্রয় প্রার্থীদের এখন বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ঋষি সুনাক সরকার। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানো সহজ করতে চলতি সপ্তাহে বাংলাদেশের সঙ্গে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তি করে যুক্তরাজ্য। ওই চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটেনের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমিলসন, যেখানে উভয় দেশ পারস্পরিক অংশীদারিত্বের পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে ব্রিটিশ মন্ত্রী বলেন, অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে এসব অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির সরকারের পরিসংখ্যানে টেলিগ্রাফ আরও জানিয়েছে 2023 সালের মার্চ পর্যন্ত রেকর্ড 21,525 জন ভিসাধারী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেন, যা বিগত বছরের তুলনায় 154% বেশি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।